জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি সিলেবাস ভিত্তিক ক্লাস করাচ্ছি এবং প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি। এই প্রশ্নে প্রায় 90টা প্রশ্ন ছিল, তার মধ্যে আমরা 70টা করে ফেলেছি আগের 3টে ভিডিওতে। ঠিক আছে, আজকে আমরা করব বাকি 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্ন কি কি আছে তার উত্তর সহ ব্যাখ্যাও তোমাদের সামনে করব। এখানে প্রথম প্রশ্ন বলেছে, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে ভারতের সর্বনিম্ন বিন্দু কুট্টনাদ অবস্থিত? এখানে উত্তর হবে কেরালা। কেরালাতে আমাদের ভারতের সব থেকে সর্বনিম্ন বিন্দু কুট্টনাদ অবস্থিত রয়েছে। এটা এই জায়গাতে প্রচুর পরিমাণে ধান চাষও করা হয়। ঠিক আছে, ধান চাষও করা হয়, তাই এটাকে কি বলা হয়? রাইস বাউল অফ কেরালা। ঠিক আছে, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2.2 মিটার নিচু, মিন সি লেভেল থেকে প্রায় 2.2 মিটার নিচু। ঠিক আছে, এরপরে 72, নিচের কোনটির উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালা সঠিক ক্রম অনুসারে সজ্জিত? এইখানে যদি ভারতের মানচিত্র আঁকি, পর্বতগুলো যদি সাজাই, এইভাবে হবে। ভারতের এটা উপরের অংশ। ঠিক আছে, আর আঁকছি না। ভারতের সবার উপরে আছে এই বরাবর আছে কারাকোরাম। কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু, এখানে আছে কেটু কারাকোরাম। তারপর আছে লাদাখ। কারাকোরাম কে দিয়ে আমি ডিনোট করছি, লাদাখ। জাস্কার জেড। তারপর আছে পীর পাঞ্জাল পি। তাহলে সিকোয়েন্সটা কি হলো? আর শেষে আছে, এখান থেকে আছে, এই বরাবর আছে, এটা আছে শিবালিক এস। তাই সিকোয়েন্সটা হবে এটা, যে কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল, শিবালিক। মনে রাখবে তোমরা এইভাবে। কলিজা পার, ক দিয়ে কারাকোরাম, ল দিয়ে লাদাখ, বর্গী জ দিয়ে জাস্কার, প দিয়ে পীর পাঞ্জাল। ঠিক আছে, কলিজা পার দিয়ে পীর পাঞ্জাল। আর লাস্টে সবার শেষে দক্ষিণতম অংশ হিমালয়ের শিবালিকটা মনে রাখবে। এই শিবালিকটা হিমালয়ের দক্ষিণতম অংশ। হিমালয়ের দক্ষিণতম অংশ। ঠিক আছে, হিমালয়ের দক্ষিণতম অংশ হলো আমাদের এই শিবালিক। ঠিক আছে, বেশ। 73, দৈর্ঘ্যে ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়ক কোনটি? দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে ছোট ভারতের জাতীয় সড়ক হলো, উত্তর হবে 548 NH 548। NH 548 হলো ভারতের দৈর্ঘ্যে সবচেয়ে ছোট জাতীয় মহাসড়ক। ঠিক আছে, আর সব থেকে বড় কোনটা আছে? বড় আছে NH 44। ঠিক আছে, শ্রীনগর থেকে একেবারে কন্যাকুমারী পর্যন্ত আছে। ঠিক আছে, এই NH 44 নর্থ সাউথ করিডোরও বলা হয়। ঠিক আছে, শ্রীনগর থেকে কন্যাকুমারী নর্থ সাউথ করিডোরও বলা হয়। ঠিক আছে, আর একটা মনে রাখবে, 118 NH 118, এটাও সব থেকে ছোট ভারতে। NH 548 এটা আছে মহারাষ্ট্রতে। আর NH 118 এটা আছে ঝাড়খণ্ডে। আশাবনী থেকে
জামশেদপুরে কানেক্ট করছে, আশাবনী থেকে জামশেদপুর। জামশেদপুর, ঠিক আছে। আর আরেকটা বলছি NH-19, NH-19 এটা সব থেকে বিজিয়েস্ট, এটা অনেকটা বিজি রাস্তা। এটার আগে নাম ছিল NH-2, যেটা কে বলা হয় জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডও বলা হয় একে, ঠিক আছে। শেরশাহ সুরি তৈরি করেছিলেন এটা, ঠিক আছে। এরপরে 74, গ্র্যান্ড ব্যাংক এবং ডগার্স ব্যাংক যে জন্য বিখ্যাত। ব্যাংক এখানে বলতে চাইছে এগুলো কি, এইগুলো হলো এক একটা মগ্নচড়া, বাংলায় বলা হয় মগ্নচড়া। হিমাবাহ অর্থাৎ যে হিমশৈলগুলো আছে, এরকম একটা মহাদেশীয় হিমাবাহ থেকে হিমশৈল সমুদ্রের জলে, এটা সমুদ্র জল, এই হিমশৈলগুলো যখন ভাসতে ভাসতে সমুদ্রের উষ্ণ জলের সংস্পর্শে আসে, হিমশৈলর 9 ভাগ জলের নিচে 1 ভাগ জলের ওপরে থাকে। এই হিমশৈলের ভেতরে অনেক নুড়ি বালি কাঁকর থাকে, ঠিক আছে। এই নুড়ি বালি কাঁকর কি হয়, হিমশৈল গলে গেলে, এইখানে ধরে নাও গলে গেল, এই বরাবর যখন হিমশৈল আসবে এইদিকে, তখন এইখানে এরকম গলে অগভীর একটা সমুদ্র তৈরি করবে। এই অগভীর সমুদ্রটাকেই বলা হয় কি, মগ্নচড়া। এই মগ্নচড়ায় কি হয়, সূর্যের আলো ভালো করে পৌঁছায়, মগ্নচড়ায় সূর্যের আলো ভালো করে পৌঁছায়, সেই কারণে এখানে গাছ বা ছোট বড় প্লাঙ্কটন জন্মায়, ঠিক আছে। প্লাঙ্কটন, এরকম ছোট বড় প্লাঙ্কটন জন্মায় গাছ সমুদ্রের তলদেশে, যেটা মাছের খাবার, ঠিক আছে। ছোট বড় প্লাঙ্কটন, তাই মাছ এখানে এসে তার খাবার খোঁজার জন্য আসে। তাই এটাকে বলা হয় কি, যে অগভীর জলের মাছকে বলা হচ্ছে কি মগ্নচড়া, ঠিক আছে। এটাকে বলা হয় কি অগভীর জলের মাছ, ঠিক আছে। এটা একটা কি গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক কোথায় আছে, গ্র্যান্ড ব্যাংক আছে উত্তর আমেরিকায়, দুটো স্রোত মিলিত হয়ে তৈরি হয়েছে। গ্র্যান্ড ব্যাংক কোথায় আছে, গ্র্যান্ড ব্যাংক আছে বললাম যে উত্তর আমেরিকায় নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে, ঠিক আছে। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে, এই যে এটা হলো উত্তর আমেরিকা, এটা উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকার এখানে আছে গ্রিনল্যান্ড, এই বরাবর আসে শীতল সমুদ্র স্রোত ল্যাব্রাডার, আর এই বরাবর আসে উষ্ণ উপসাগরীয় স্রোত। এই দুটো যখন মিলিত হয়, এই জায়গায় তৈরি করেছে নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক। এই গ্র্যান্ড ব্যাংকে অর্থাৎ নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা পরিস্থিতিও তৈরি হয়। এই ল্যাব্রাডার স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোতের জন্য কুয়াশাও তৈরি হয়, স্রোতের জন্য কুয়াশাও তৈরি হয়। আর এখানে এই হিমশৈলগুলো ভাসতে ভাসতে এখানে এসেই উষ্ণ স্রোতের সংস্পর্শে এসেই গলে যায়, ঠিক আছে। তাই এখানে তৈরি হয় কি অগভীর গ্র্যান্ড ব্যাংক, ঠিক আছে। ব্যাংক যেটাকে বলা হয় মগ্নচড়া। তাই গ্র্যান্ড ব্যাংক কোথায় আছে, উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে, ঠিক আছে। আর ডগার্স ব্যাংক কোথায় আছে, ইংল্যান্ডে। এই ডগার্স ব্যাংক কোথায় আছে বললাম, ইংল্যান্ডে, ঠিক আছে। এটা একটা স্যান্ড ব্যাংকও বলা হয়। বেশ, 75-এর প্রশ্ন, তিলিয়া ড্যাম কনস্ট্রাক্টেড অন, তিলিয়া ড্যাম, ড্যাম অর্থাৎ একটা বাঁধ কোন নদীতে আছে। এখানে উত্তর হবে বরাকর নদীর ওপরে, ঠিক আছে। এর উত্তর হবে বরাকর নদীর ওপরে তিলিয়া ড্যাম আছে, ঠিক আছে। আর দামোদরে আছে কি, দামোদরে আছে পাঞ্চেত,
দামোদর নদীতে আছে যে বাঁধটা তার নাম হলো পাঞ্চেত। ঠিক আছে, পাঞ্চেতে দুর্গাপুর ব্যারেজও আছে। বোঝা গেছে? দামোদর নদীতে পাঞ্চেত বাঁধ আছে। আর কোপাই, কোপাই নদীতে, এই কোপাই নদী ছোট নদী বলে কোনো ড্যাম নেই। ঠিক আছে, তাই এইখানে দামোদর নদীতে এবং বরাকর নদীটাই মনে রাখবে বেশি করে। বেশ, এরপরে ৭৬-এর প্রশ্ন বলছে জ্যামিতিক চিত্র বা ডায়াগ্রাম, অর্থাৎ এটা একটা কার্টোগ্রাফি থেকে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, বিন্দু বলতে কি বোঝায়? মাত্রা, ডাইমেনশন। বিন্দুর মাত্রা কি বলবো? বিন্দুর মাত্রা, বিন্দু হলো কি মাত্রা শূন্য, অর্থাৎ বিন্দুর কোনো মাত্রা থাকতে পারে কি? মাত্রা নেই। বৃত্ত, বৃত্ত বলতে কি বলতে পারি? বার ডায়াগ্রাম বলি আগে। বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম কি হবে? বার ডায়াগ্রাম হবে একমাত্রিক, অর্থাৎ একমাত্রিক চিত্র বার ডায়াগ্রাম। আর গোলক, গোলককে বলা হয় স্পিয়ার ডায়াগ্রাম। স্পিয়ার ডায়াগ্রামকে কি বলবো? তিন মাত্রিক, অর্থাৎ 3D, 3 ডাইমেনশন। আর গোলককে আমরা বলবো কি? দ্বিমাত্রিক। ঠিক আছে, এটা হলো ডট, অর্থাৎ বিন্দু, কোনো মাত্রা নেই। গোলক হলো 2 মাত্রা। ঠিক আছে, গোলক হলো 2 মাত্রা। বার ডায়াগ্রাম হলো একমাত্রিক। এরকম বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম এরকম আঁকে। এটা হবে একমাত্রিক। আর বৃত্ত হবে 3 মাত্রিক, স্ফিয়ার। তাই এটা উত্তর হবে কি? সি। ৭৭, অপারেশন ফ্লাডের সাথে যুক্ত কোনটি? অপারেশন ফ্লাড মানে ভারতে দুধের উৎপাদন বাড়ানো হয়েছিল ভার্গিস কুরিয়েনের নেতৃত্বে। ভার্গিস কুরিয়েনের নেতৃত্বে। ঠিক আছে, এটা হবে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লবের সঙ্গে আমুল যে কোম্পানিটা, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড শব্দটা মনে রাখবে। আর গুজরাটের সমবায় সমিতি দ্বারা এটা হয়েছিল। ঠিক আছে, এখানে ৭৮ বলছে নিয়ারেস্ট নেইবার ইন্ডেক্স সূচক দ্বারা কি বোঝানো হয়? নিয়ারেস্ট নেইবার সূচক দ্বারা বোঝানো হয় বসতিগুলোর মধ্যে ব্যবধান, একটা বসতি থেকে আরেকটা বসতি কত দূরে অবস্থান করছে তার অবস্থান, অবস্থান বলছি ব্যবধান দেখানোর জন্য এই নিয়ারেস্ট নেইবার ইন্ডেক্স আঁকা হয়। ঠিক আছে, নিয়ারেস্ট নেইবারের ইন্ডেক্স এই উদ্দেশ্যে আঁকা হয়। আর ৭৯ বলছে নিচের কোন পরিমাপক স্কেল শ্রেণীবিন্যাস এবং ক্রম উভয় বৈশিষ্ট্যই থাকে? প্রপার্টিস অফ ক্লাসিফিকেশন এন্ড অর্ডার বোথ আর প্রেজেন্ট। এটা হবে কি? এটা হবে অর্ডিনাল স্কেল। ঠিক আছে, এটার উত্তর হবে অর্ডিনাল স্কেল। তোমাদের আমি এই 4টে স্কেল একবার দেখাচ্ছি কি কি বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, 4টে স্কেলের বৈশিষ্ট্য কি কি আছে একবার দেখাচ্ছি। অর্থাৎ এইখানে দেখো যে নমিনাল স্কেলে হলো এটি সবচেয়ে সহজতম এবং প্রাথমিক স্কেল। শুধুমাত্র শ্রেণীবিন্যাস বা নামমাত্র ভাগে বিভক্ত করা থাকে, কোনো ক্রম থাকে না। যেমন ব্লাড গ্রুপ কার কেমন, ঠিক আছে, মহিলা বা পুরুষ কিনা, জেলার নাম, এই বিষয়গুলো নমিনাল স্কেলে দেখানো। এটা সব থেকে সহজতম স্কেল। আর অর্ডিনাল স্কেলে দেখো যে শ্রেণীবিন্যাসের সাথে ক্রম থাকে। অর্ডিনাল স্কেলে শ্রেণীবিন্যাসের সাথে ক্রম থাকে। ঠিক আছে, মান কোনটি বড় কোনটি ছোট সেটা বোঝানো যায়, কিন্তু তাদের পার্থক্য সমান কিনা তা জানা যায় না। শ্রেণীবিন্যাসও থাকে, ক্রম থাকে, কিন্তু পার্থক্য কত সেটা জানা যায় না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন গরিব, মধ্যবিত্ত, ধনী, সন্তুষ্টি স্তর হিসাবে বা স্যাটিসফ্যাকশন লেভেলে, খুব খুশি, অখুশি, এইগুলো বোঝানো হয় কি? অর্ডিনাল স্কেলে। শ্রেণীবিন্যাসের সাথে ক্রম থাকে। আর ইন্টারভ্যাল স্কেলে কি হবে? এখানে ক্রম থাকে এবং সমান সমান পার্থক্য থাকে মানের মধ্যে। মানের মধ্যে কি থাকে? সমান সমান পার্থক্য থাকে, কিন্তু প্রকৃত শূন্য নেই। ঠিক আছে,
নমিনাল স্কেল অর্ডিনাল স্কেলে তো প্রকৃত শূন্য নেই, তেমনি ইন্টারভাল স্কেলে প্রকৃত শূন্য নেই। সেলসিয়াসে তাপমাত্রা যেমন 0 ডিগ্রি যদি বলি, মানে এই নয় যে তাপমাত্রা নেই, এমন নয়, ঠিক আছে। আর এখানে রেশিও স্কেল বলতে বোঝায় সব থেকে উন্নত মানের স্কেল, ক্রম আছে, সমান পার্থক্য আছে, প্রকৃত শূন্য আছে, তাই যোগ বিয়োগ ভাগ গুণ সব করা যায়। যেমন দৈর্ঘ্য 10 মিটার মানে আসলেই কোনো দৈর্ঘ্য 0 মিটার মানে আসলেই কোনো দৈর্ঘ্য নেই, এরকম বলা হয়। আর ওজন 0 কেজি মানে কোনো ওজন নেই, এটা হলো প্রকৃত শূন্য আছে এখানে, তাই বলছে প্রকৃত শূন্য রেশিও স্কেল। আর অর্ডিনাল স্কেলে কি থাকে, শ্রেণীবিন্যাসের সাথে ক্রম থাকে, ঠিক আছে, শ্রেণীবিন্যাসের সাথে ক্রম থাকে। তারপরে প্রিজমেটিক কম্পাসের সর্বনিম্ন স্তর কোনটি, সর্বনিম্ন মান কোনটি নেওয়া যায়, মনে রাখবে 30 মিনিট, ঠিক আছে, 30 মিনিট সর্বনিম্ন মান নেওয়া যায়, ঠিক আছে। বেশ, এরপরে 81 ডিজিটাইজিং বা স্ক্যানিং হলো জিআইএস এর কোন পদ্ধতির উদাহরণ। ডিজিটাইজিং বা জিআই স্ক্যানিং টোপোম্যাপ করা হয়, এটা হবে তথ্য অর্জনকে বলা হচ্ছে ডিজিটাইজিং বা স্ক্যানিং। 82 কোন শিল্পাঞ্চলটি ভারতের একটি গৌণ শিল্পাঞ্চল, ঠিক আছে, অতটা মেজর ইন্ডাস্ট্রিয়াল এলাকা নয়, সেটা হবে চেন্নাই। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়, চেন্নাইকে। 83 লুনেজ তৈলক্ষেত্র ভারতের কোন অংশে অবস্থিত, লুনেজ তৈলক্ষেত্র ভারতের গুজরাটের কাছাকাছি অংশে অবস্থিত, উত্তর হবে পশ্চিমাংশে অবস্থিত। 84 ডিসপারশনের আপেক্ষিক পরিমাপ কোনটি, ডিসপারশন এর আপেক্ষিক পরিমাপ হবে জেড স্কোর, ঠিক আছে। এই বিষয়গুলো আমি পরে যখন প্র্যাকটিক্যালের ক্লাস করাবো তখন আলোচনা করব, এখন আলোচনা করলে অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে। 85 লোকেশন কোএফিসিয়েন্টের অভিন্ন মান আইডেন্টিক্যাল ভ্যালু কোনটি, লোকেশন কোএফিসিয়েন্টের আইডেন্টিক্যাল ভ্যালু হলো 1। এটা আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়ে, ঠিক আছে, এটা আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়ে। এই বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেব, ঠিক আছে। এখন মোটামুটি এটা মনে রাখো, শুধুমাত্র এটা একটু সময় লাগবে অনেকখানি, ঠিক আছে। শুধুমাত্র এখানে আরো কটা শব্দ অ্যাড করে দিই। লোকেশন কোএফিসিয়েন্ট যদি 1-এর কম হয়, সরি 1-এর বেশি হয়, তবে সেটা কি বলা হয়, লোকাল এরিয়ার সঙ্গে হায়ার কনসেন্ট্রেশন, লোকাল এরিয়ার সঙ্গে হায়ার কনসেন্ট্রেশন আছে অফ দ্য ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আর লোকেশন কোএফিসিয়েন্ট যদি 1-এর কম হয় তখন কি হবে, এর ঠিক উল্টোটা হবে, লোকাল এরিয়ার সঙ্গে লোয়ার কনসেন্ট্রেশন অফ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আর লোকেশন কোএফিসিয়েন্ট যদি 0 হয় কোনো অ্যাক্টিভিটি নেই এখানে, the specific
activity is entirely absent. এটা কি জন্য করা হয়? লোকেশন কোয়েশ্চেন বলতে কি বোঝায়? যে আঞ্চলিক ভূগোলের যে শহরের কোনো প্ল্যানিং বা ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গেলে, ঠিক আছে, পার্টিকুলার ইন্ডাস্ট্রির সঙ্গে কতটা কনসেন্ট্রেশন, তারপরে কোন একটা জীবিকার সঙ্গে সেই এলাকার কতটা কনসেন্ট্রেশন, ঠিক আছে, বা কোন একটা জনসংখ্যা বিশিষ্ট মানুষের সঙ্গে সেই অঞ্চলের মানুষের সেই এলাকার সঙ্গে কতটা কনসেন্ট্রেশন বা কানেকশন, সেটা বের করার জন্য করা হয়। ঠিক আছে, বোঝা গেছে? এর ফর্মুলাটাও লিখে দিচ্ছি, তাহলে আলোচনা করাই হয়ে গেল। লোকেশন কোএফিসিয়েন্ট ফর্মুলাটা হলো, মনে রাখবে কি হবে, যে শেয়ার অফ স্পেসিফিক activity in local region divided by share of specific activity in larger reference। এটা হলো এর সূত্র। ঠিক আছে, মোটামুটি এই সূত্রটা মনে রাখবে। এরপরে 86, ভার্নিয়ার স্কেল কোন যন্ত্রের সাথে যুক্ত? ভার্নিয়ার স্কেল যন্ত্রটা হলো অ্যাবিসিনস মডেল, এই যন্ত্রের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এই অ্যাবিসিনস লেভেল কি জন্য ইউজ করা হয়? অ্যাঙ্গেলস অফ স্লোপ অর্থাৎ ঢালের কতটা ডিগ্রি অর ইনক্লাইনেশন, এটা মেজার করা হয়। ঠিক আছে, রোটামিটার কোন একটা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের আঁকাবাঁকা যদি কোনো রাস্তা থাকে, তার কি করা হয়? ডিস্টেন্স ক্যালকুলেশন করা হয় রোটামিটার দিয়ে। ঠিক আছে, আমাদের জিওগ্রাফিতে রোটামিটার দিয়ে আমরা কি করি? রোটামিটার দিয়ে আমরা কোন একটা রাস্তা বা কোন একটা জায়গার ডিস্টেন্স বের করি এই রোটামিটার দিয়ে। ঠিক আছে, আর ডাম্পি লেভেল দিয়ে আমরা কি করি? কোন একটা জায়গার লেবেলিং করি, লেবেলিং এর জন্য প্রয়োজন হয়। আর মিরর স্টিরিওস্কোপ হলো এরিয়াল ফটোগ্রাফির ব্যাখ্যা করার জন্য ইউজ করা হয়। 87, ঢালের পশ্চাৎ অপসারণের ফলাফল কি? ঢালের পশ্চাৎ অপসারণের ফলাফল হবে রেক্টিলিনিয়ার ঢাল বিশিষ্ট প্রোফাইলের বিস্তার হবে এখানে। ঠিক আছে, 87 প্রশ্ন, ঢালের পশ্চাৎ অপসারণের যে তত্ত্বটা দিয়েছিল সেটা হবে এই প্যারালাল রিট্রিট, যে স্লোপের ক্ষেত্রে দিয়েছিল এটা হবে কিং, এলসি কিং এই তত্ত্বটা দিয়েছিল, যে প্যারালাল রিট্রিট। ঠিক আছে, প্যারালাল রিট্রিট এলসি কিং দিয়েছিলেন প্যারালাল রিট্রিট অফ স্লোপ সেগমেন্ট, অর্থাৎ ঢালের পশ্চাৎ অপসারণ। আর এখানে আর একজনের নাম মনে রাখবে, পেঙ্ক দিয়েছিল স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি। ঠিক আছে, বেশ। এরপরে 88, কোয়ার্টজ, অলিভাইন এবং সোনার 1 ঘন সেন্টিমিটার ওজন যথাক্রমে
2.5, 3.0, 19.8 গ্রাম 1 ঘন সেন্টিমিটার, অর্থাৎ সেমি কিউব। সেমি কিউব মানে বলতে বোঝায় এইটা একটা পাত্র, এইদিকে 1 সেমি, এইদিকে 1 সেমি, এইদিকে 1 সেমি। এই যে 1 সেমি একটা পাত্রে যদি কোয়ার্টজ রাখি তাহলে এর ওজন হচ্ছে 2.5 গ্রাম সেমি কিউব মানে ঘন সেমি। যদি সোনা রাখি সেম, এটা হলো কোয়ার্টজ রাখলাম, কোয়ার্টজ। আর সোনা অলিভিন যদি রাখি, এটা 1 সেমি, ঠিক আছে, এটা 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি। এটা যদি অলিভিন রাখি তাহলে কত হবে, একটু বেশি। এখানে বলছে যে অলিভিন রাখলে 3 গ্রাম সেমি কিউব হবে। আর যদি সোনা রাখি তার ওজন একটু বেশি হবে, তার ওজন বেশি হবে 1 সেমি সবকটাই। এখানে সোনা রাখলে কত হবে, 19.8 গ্রাম সেমি কিউব বা ঘন সেমি। সেমি কিউবকেই ঘন সেমি বলছে। তাহলে কার ওজন বেশি হবে, ঠিক আছে, কার ওজন বেশি হবে, সোনার ওজন বেশি হবে। এটা সোনা, এটা কি করলাম, সোনার জন্য গোল্ড, তাহলে সোনার ওজন বেশি, তাই বলছে সোনার ঘনত্ব এবং নির্দিষ্ট মাধ্যাকর্ষণ বেশি, ঠিক আছে, অলিভিনের চেয়ে এবং কোয়ার্টজের থেকে। তাই উত্তর কি হবে, অপশন ডি হবে। তারপর বলছে নিচের কোনটি খনিজটির আলোর প্রতিফলন এবং সঞ্চালনের বৈশিষ্ট্য বর্ণনা করে। এটা হবে লাস্টার, ঠিক আছে, লাস্টার দিয়ে আলোর প্রতিফলন এবং সঞ্চালনের বৈশিষ্ট্য বর্ণনা করি, ঠিক আছে। আর আরেকটা মনে রাখবে, ক্লিভেজ বা সম্ভেদ এর দ্বারা কি হয়, এর দ্বারা কোন একটা শিলা স্তরে স্তরে ভাগ হওয়ার প্রবণতা থাকে, এটাকে বলা হয় কি সম্ভেদ। শিলা বলছি খনিজে, ঠিক আছে, এটাকে বলা হয় সম্ভেদ, যেখানে স্তরে স্তরে ভাগ হয়। পরীক্ষায় এসেছিল প্রশ্ন, স্তরে স্তরে ভাগ হয় খনিজ। আর লাস্টার দিয়ে কি হয়, আলোর প্রতিফলন এবং সঞ্চালনের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়। আর স্ট্রিক বলতে কি বোঝায়, কালার স্ট্রিক বলতে বোঝায় কোন একটা খনিজের পাউডার ফর্ম করলে কোন একটা কাচের ওপরে বা কোন একটা স্বচ্ছ জিনিসের ওপর যদি কোন একটা খনিজ ঘষা হয়, তখন তার কালারটা খুব ভালো রকম ভাবে বোঝা যায়। অর্থাৎ রাবারিং, যদি কোন একটা খনিজকে রাবিং করা হয়, ঠিক আছে, একটা আনগ্লেজড পোর্সিলেন প্লেটের ওপর, মনে রাখবে আনগ্লেজড পোর্সিলেন প্লেটের ওপর যদি করা হয়, আমি এখানে লিখে দিচ্ছি আনগ্লেজড পোর্সিলেন প্লেটের ওপর বা কল্ড এ স্ট্রিক প্লেট বলা হয়। এটা কি হয়, ঘষা হয়, তখন এর কালারটা ভালো করে বোঝা যায়। আর ক্লিভেজ মানে সম্বদ, মনে রাখবে খনিজ স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আর ফ্লোরেন্স বলতে কি বোঝায়, ফ্লোরেন্স বলতে আল্ট্রাভায়োলেট রে ability of a mineral, অর্থাৎ কোন একটা খনিজের ক্ষমতা টু গ্লো উজ্জ্বল হওয়ার আন্ডার
আল্ট্রাভায়োলেট ইউভি লাইট। ঠিক আছে, বোঝা গেছে? যদি এটা করা হয়, এই ফ্লোরেন্স দেওয়া হয়, তবে কি হয়, কিছু মিনারেলস, সাম মিনারেলস absorb the invisible light and emit, অর্থাৎ যে অদৃশ্য রশ্মিগুলো আছে সেগুলো শোষণ করে নেয়, and emit নিঃসরণ করে ভিজিবল লাইট, অর্থাৎ দৃশ্যমান রশ্মি, লাইট অফ ভেরিয়াস কালার এটা নিঃসরণ করে। ঠিক আছে, এটা কেন হয়? এটা হয় কোন একটা মিনারেলসের ইমপিউরিটিসের জন্য। এটা কেন হচ্ছে? কোন একটা মিনারেলসের ইমপিউরিটিস, পিউরিটিস নেই, অর্থাৎ অতটা শুদ্ধ নয়। ঠিক আছে, বা অ্যাক্টিভেটর এলিমেন্টস থাকে, সেই কারণে অ্যাক্টিভেটর এলিমেন্টস থাকে যেমন ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম or rare earth minerals থাকে বলে এটা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্লোরেন্স। ঠিক আছে, এটাই হলো কোন একটা খনিজের কোন একটা খনিজের ফ্লোরেন্স। ঠিক আছে, ফ্লোরোসেন্স। এরপরে আরেকটা শব্দ আছে ভার্চুয়াল অ্যাবসর্পশন। এটা বলতে কি বোঝায়? এখানে এই শব্দটা কোনো খনিজের সঙ্গে সম্পর্কিতই নয়। ঠিক আছে, কি বলছে, গড়ে লিথোস্ফিয়ারিক প্লেটগুলি কত কিমি গভীর? মনে রাখবে, লিথোস্ফিয়ারিক প্লেটগুলো গড়ে 100 কিমি গভীর। ঠিক আছে, গড়ে 100 কিমি গভীর। বোঝা গেছে? বেশ, তবে আলোচনাটা সম্পূর্ণ হলো। সম্পূর্ণ 90টা প্রশ্ন 4টে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে মক টেস্টের মতো করে আলোচনা করা হলো, উত্তর সঙ্গে ব্যাখ্যাও করা হলো। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্নপত্র নিয়ে আমি হাজির হব। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো ক্লাসগুলো করার জন্য। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ, তোমাদের আমি কি করেছি, এনসিইআরটিরও ক্লাস নিচ্ছি। তোমাদের এনসিইআরটি জিওগ্রাফি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যে বইগুলো হয় সেই বইগুলোর ক্লাস নিচ্ছি। তোমরা যারা ইন্টারেস্টেড, আমার চ্যানেলের প্লেলিস্ট করা আছে, গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, ভালো থাকবে। জয় ভারত, গুড বাই, টাটা।